থাইল্যান্ড ইমিগ্রেশন নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু খবর দেখা যাচ্ছে। তো আজকে আলোচনা করতে চলে এসেছি থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা যাচ্ছেন তাদের ইমিগ্রেশনের কিছু নিয়মকানুন এবং কিছু বিষয়াদি নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি থাইল্যান্ড ইমিগ্রেশনের বিস্তারিত। প্রথমে বলছি, থাইল্যান্ডে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক দেশ বিদেশ থেকে সেখানে যান, বাংলাদেশ থেকেও সেখানে যাওয়ার সংখ্যা প্রচুর। বর্তমান সময়ে দেখা যাচ্ছে থাইল্যান্ড ভিসা করা যতই কঠিন হোক না কেন, থাইল্যান্ডের কিন্তু বিমান খুব একটা খালি যায় না, থাইল্যান্ডের বিমান কিন্তু ভরাই যায়। আমি সাম্প্রতিক সময় অল্প কিছুদিন আগে গিয়েছিলাম, থাইল্যান্ড যাইনি, তবে আমি থাই এয়ারওয়েজে করে আমি গিয়েছিলাম চায়নাতে। সেই ফ্লাইটে আমি কিন্তু তেমন কোনো খালি আসন দেখতে পাইনি। তো কথা হচ্ছে যে থাইল্যান্ডের ইমিগ্রেশন নিয়ে বর্তমানে কিছু কিছু পত্রিকায় অনলাইনে দেখা যাচ্ছে কিছু খবর। সে খবরগুলো অনেকটা এরকমই: যথেষ্ট পরিমাণ ফান্ড সফরে গেলে আপনি যে খরচ করবেন সে খরচের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা দেখাতে না পারলে, এবং তার জন্য তারা একটা অ্যামাউন্টও বলে দিচ্ছে, সেটি হচ্ছে 20,000 বাত। সেরকম অ্যামাউন্ট যদি না থাকে তাহলে তারা রিফিউজ করে দিচ্ছে বা ফ্ল্যাগ করে দিচ্ছে, নানান রকম হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা। আমি এই বিষয় নিয়ে তাই আলোচনা করতে চলে আসলাম যে আপনারা যেহেতু প্রতিদিনই আমাদের দেশ থেকে প্রচুর পর্যটক যাচ্ছে, আপনারা যখন যাবেন, যাওয়ার সময় অবশ্যই আপনারা এই 20,000 বাত সমপরিমাণ নগদ মুদ্রা আপনারা সাথে রাখবেন। 20,000 বাতের বিষয়টা কিন্তু পরিচিত, আপনার আমার সবার কাছে পরিচিত। আমি এর আগেও বলেছি, থাইল্যান্ডের ভিসা করতে গেলে 20,000 বাত বা সমপরিমাণ যে টাকা 20,000 বাতের, সেই পরিমাণ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হয়। যেমন 80,000 টাকা, তবে 80,000-এর কিছুটা বেশি রাখলে, লাখখানেক টাকা রাখলে সেটা ভালো। এখন কথা হচ্ছে, তারা এই পরিমাণ টাকাই দেখা যাচ্ছে যে আপনার কাছে দেখতে চাইলো যে আপনার কাছে আছে কিনা। সেটা কিন্তু আপনার কোনো ক্রেডিট কার্ড বা আপনার কোনো ভার্চুয়াল কারেন্সি, এমন কোনো কারেন্সিতে না, তারা কিন্তু নগদই দেখতে চাবে, অথবা ব্যাংক স্টেটমেন্টও না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটি দেখাতে লাগতে পারে। অর্থাৎ যদি আপনারা এই সময় ভ্রমণ করেন, সবাইকেই যে গণহারে তারা এটি জিজ্ঞাসা করছে তা না। আপনারা দেখবেন অনেকেই, যারা বিভিন্ন মানুষ তো সোশ্যাল মিডিয়াতেও যাওয়ার পরে তাদের ইমিগ্রেশন অভিজ্ঞতা শেয়ার করেন, সেখানে দেখবেন যে তারা বলছে, অনেকেই বলছে খুবই স্বাভাবিক ছিল, কারো কারো কাছে হোটেল বুকিং দেখতে চেয়েছে, কারো কারো কাছে রিটার্ন টিকিট দেখতে চেয়েছে, কিন্তু সবার কাছে সব কিছু দেখতে চায় না। তারপরও আমি বলবো যে বর্তমান সময়ে যেহেতু এমন কিছু খবর দেখা যাচ্ছে, আপনারা যদি কয়েকদিনের জন্য জানি, সেক্ষেত্রে জন প্রতি ওই $600 বা তার আশেপাশে এই পরিমাণ নগদ মুদ্রা সাথে রাখবেন। কারণ আপনি হিসাব করে দেখবেন, যদিও প্রায় $500 বা $550 কিন্তু 20,000 বাত হয়ে যেত, কিন্তু বর্তমানে ডলার একেবারেই পড়ে যাওয়াতে ডলারের অবস্থা কিন্তু খুব খারাপ। তাই এখন $600-এরও বেশি লাগবে যদি আপনি 20,000 বাত নিতে যান। 31 বাতের মতো করে পাওয়া যায় বর্তমানে, 31 দশমিক কিছু একটা হবে। তো যাই হোক, তো সেই পরিমাণ মার্কিন ডলার, অথবা তারা বাদ দেখালেও হয়, কিন্তু বাদ আপনি নিয়ে যেতে গেলে আপনার খরচ আরও বেশি হবে। সেজন্যই আমার পক্ষ থেকে যেটি বলা সেটি থাকবে যে আপনি মার্কিন ডলার নিয়ে যাবেন, এবং অবশ্যই এন্ডোর্সমেন্ট সহকারে নিয়ে যাবেন। আর যখন আপনি পর্যটক হিসেবে যাবেন, অবশ্যই আমি সবসময় যেটা বলি যে আপনার রিটার্ন টিকিট অথবা অনওয়ার্ড টিকিট, মানে আপনি দেশে ফিরে আসবেন অথবা সেখান থেকে আপনি অন্য কোনো দেশে চলে যাবেন। যেমন যদি কেউ থাইল্যান্ড যান, সেখান থেকে মালয়েশিয়া কিন্তু খুব সহজেই আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। তো আপনি যদি সেখান থেকে মালয়েশিয়া যান, সেক্ষেত্রে আপনি অনওয়ার্ড টিকিট, মানে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার যে টিকিট হবে সেটাকে রিটার্ন টিকিট বলা হবে না, সেটাকে বলা হবে অনওয়ার্ড টিকিট। সেই অনওয়ার্ড টিকিটটা আপনি দেখাবেন। এরপর হচ্ছে আপনার সেখানে যতদিন থাকবেন সেই থাকার একটা আইটিনারি, এই আইটিনারিটা আপনাকে যে একেবারে কাগজে কলমে লিখে দেখাতেই হবে এমন নয়। আপনি চাইলে মুখেও বলতে পারেন, যদি আপনার খুব ভালো ধারণা থাকে এবং সেভাবে যদি আপনি বলতে পারেন, তাহলে তো সেটাও ভালো, যে ইমিগ্রেশন অফিসার কিন্তু বুঝবে যে আপনার থাইল্যান্ডের বিভিন্ন জায়গা সম্পর্কে এত ভালো অভিজ্ঞতা আছে, বা আপনার জানাশোনা আছে, বা আপনি সেটা নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি পড়েছেন, সেজন্যই আপনার ধারণাটা ভালো আছে। এজন্যই আপনি মুখেই বলতে পারছেন যে আমি এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এটার খরচ এত, এইভাবে আমি যাব না কারণ এইভাবে গেলে খরচ বেশি হয়। আপনি আপনার যেভাবে আইটিনারি বা আপনার ভ্রমণ পরিকল্পনা সাজাবেন, সেভাবে আপনি বলতে পারলে খুবই ভালো, না হলে আপনি লিখে নিয়ে যাবেন। তবে কিছুটা ধারণা আপনার মাথায় যাতে থাকে, কারণ ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলে যাতে আপনি বলতে পারেন,
সেটা আপনার জন্যই ভালো। এই আপডেটের কারণেই আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আর যেহেতু এখানে আরও কিছু বিষয় আছে, মূলত এই ইমিগ্রেশনের কড়াকড়িটা যে সবার জন্য হয়েছে ঠিক আসলে তা না। কয়েকটি দেশকে তারা কিন্তু অন অ্যারাইভাল ভিসা সুবিধা দিয়েছে, সম্ভবত 31টা দেশ হবে। তো এই 31টা দেশ বা তো এরকম বিভিন্ন মানুষই এসে দেখা যাচ্ছে যে তারা ভিসার অপব্যবহার করে বা কেউ কেউ কাজে লেগে পড়ে, কাজকর্ম করে তারপরে সেখান থেকে চলে যায়, অথবা বেশি দিন থাকে, ওভারস্টে করে। তো এরকম নানান রকম কারণেই তারা ইমিগ্রেশনে কিন্তু কিছুটা কড়াকড়ি এনেছে। তো এই কড়াকড়ি আনার ফলে আমার কথা হচ্ছে আমার দেশের মানুষ বা আমার দর্শক যারা আছেন তারা কেউ যাতে কোনো হয়রানির শিকার না হন। কারণ দেখা যাচ্ছে একজন প্রকৃতির পর্যটক, উনি খরচ করবেন, হয়তো থাকবেন 4-5 দিন, খরচ করবেন $300-400, উনি $500 নিয়ে গেলেন। এখন ওনাকে আটকে দিল বা একটা ইমিগ্রেশনে একটা আটকে না দিল, আপনি যদি একটা হয়রানির মধ্যে পড়েন বা বেশি জিজ্ঞাসাবাদের মধ্যে পড়েন, দেখবেন আপনার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আমি চাই না যে এমন কারো হোক, সেজন্যই আপনি প্রস্তুতি নিয়ে যাবেন। আর যদি একেবারে কারো দেখা যাচ্ছে টাকা নাই থাকে, সব কিছু একেবারে কনফার্ম করে যাবেন যে ভাই আমার সব কনফার্ম করা আছে, তারপরও আমার কাছে $600 না হলেও $500 আছে, সেক্ষেত্রে তারা বুঝতে পারে। আর সবাইকে যে জিজ্ঞেস করবে বিষয়টা এমন না, এটা নিয়ে আমার মনে হয় এত দুশ্চিন্তার কিছু নেই। আপনি যদি আপনার যে আপনার পরিকল্পনায় যদি অটুট থাকেন, আপনি যদি সত্যি একজন পর্যটক হয়ে থাকেন, তাহলে থাইল্যান্ড আপনাকে স্বাগতম জানাবেই। কারণ থাইল্যান্ড পর্যটকদের উপরেই অনেকাংশে নির্ভর করে এবং তাদের অর্থনীতির উপর একটা মূল ভূমিকা পালনকারী একটা জায়গা হচ্ছে পর্যটন। সুতরাং তারা কিন্তু কোনো পর্যটককে ফিরিয়ে দিতে চাবে না। আপনি আপনার দিক থেকে যতটুকু প্রস্তুত হওয়া সম্ভব ততটুকু প্রস্তুত হয়ে যাবেন, যাতে আপনি কোনো হয়রানির সম্মুখীন না হন। আর থাইল্যান্ডের ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে করতে সময় লাগছে, তবে কারো কারো ক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে যে যাদের নথিপত্র বা কাগজপত্র একদম খুব ভালো আছে, বা দেখা যাচ্ছে যে যারা এনওসি যেগুলো দিচ্ছেন অথবা ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো দিচ্ছেন সেগুলো পরিচিত কোম্পানি, অনেক স্বনামধন্য, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসা কিছুটা তাড়াতাড়ি হচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে যে ওই 40-45 দিন এরকম সময় লেগে যায়। তাছাড়া কিছুটা অন্যান্য ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15 বা 20 দিনের মধ্যেও কিন্তু ভিসা আসছে। আর তাছাড়াও যদি কেউ দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা অনেক দিন থেকেই দেখছি যে কেউ কেউ শ্রীলঙ্কা গিয়ে, কেউ মালয়েশিয়াতে গিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছে। সেখানে গিয়েও যদি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, আপনার কাগজপত্র কিন্তু এই একই কাগজপত্র লাগবে, সময়টা কিছুটা কম লাগবে কিন্তু কাগজপত্র একই। আপনার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু লাগবে, এবং প্রকৃত যে ব্যাংক স্টেটমেন্ট, সেই ব্যাংক স্টেটমেন্ট এবং সেই সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সেটাও লাগবে। আবার সলভেন্সিতে ডলারের সাথে যদি থাই বাতও উল্লেখ করে দেওয়া থাকে তাহলে ভালো, এটাই হতে হয়। এটা না হলেই বরং ঝামেলা হতে পারে বা বিলম্ব হতে পারে। তো এই ছিল আজকে মূলত আমার আলোচনা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।